This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুভজিতের সঙ্গে রয়েছি আমি আত্রেই। আর রাত্রেই শুরুতে বেলডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। দুদিন ধরে দুর্বৃত্তদের দাপাদাপি, ধরপাকড়, পুলিশের টহলদারি আজকে সারাদিন দেখেছি আমরা। ধীরে ধীরে ছন্দে ফিরছে বেলডাঙ্গা, কিন্তু পুলিশের এই সক্রিয়তা 24 ঘন্টা আগে থাকলে কি এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতো? প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। ধৃত 29 জনের মধ্যে 9 জনের 10 দিনের পুলিশি হেফাজত, 20 জনকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বহরমপুর আদালত। অবরোধ, বিক্ষোভ, আগুন, ভাঙচুর, লুটপাট, প্রতিবাদের নামে গুন্ডামি, দুর্বৃত্তদের বেলাগাম দাপাদাপি। দুদিন ধরে হিংসার আগুনে পুড়েছে বেলডাঙ্গা। অশান্তি থামলেও রয়ে গিয়েছে যার রেশ। থমথমে বেলডাঙ্গা। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, তবে পুলিশ যেভাবে রুটমার্চ করেছে কিছুটা হলেও আশ্বস্ত। তবে চলে আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছিল সেই জায়গা থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে বেলডাঙ্গা। না আজকে কোনো ব্যাপার না, সব দোকান বাজার সব খোলা আছে, আজ কোনো অসুবিধা নেই। জমায়েত দেখে আমরা তখন ঝাঁপ নামিয়ে দিলাম ভয়ের জন্য। না এখন সেরকম কিছু নেই, আতঙ্ক রয়েছে, আমরাও রয়েছি। কেন যাতে যা সমস্যার সমাধান হয় সেটাই আমরা চাইবো। কোনো ঝামেলা অশান্তি করে তো লাভ নেই। যাত্রী বোঝাই বাস থেকে দাঁড়িয়ে থাকা লরি, উন্মত্ত দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি কিছুই। ইচ্ছে মতো ভাঙচুর চলেছে, দাঁড়িয়ে দেখেছে পুলিশ। দুদিন ধরে চলা তাণ্ডবে ধরপাকড় জারি রেখেছে পুলিশ। অশান্তিতে উস্কানির মূল চক্রী মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙাচোরা কাছে ছিলাম না, আপনারা ওই সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন। ভাঙাচোরা কাছে কোথাও দেখতে পাবেন না। এমন যে মিডিয়াকে মারার কথা বলছে, ওনাকেও জিজ্ঞেস করবেন আমাকে দেখেছি কিনা স্পটে। কোন দল করো তুমি? আমি সংস্থা করছি। কোন দল? আমি মিম দল করি। ধৃত 30 জনকে বহরমপুর আদালতে পেশ করা হয়। বিজয়নগর মেন যে মোড় আছে, লোকনাথপুর, এগুলো মেন যে এরিয়া যার পুরানো ইতিহাস আছে, যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে, সব আমরা ঘুরলাম। একদম স্থিতি একদম স্বাভাবিক আছে। কোনো আমাদের ডেইলি বেসিসে 24 ঘন্টা আমাদের মেন পয়েন্ট যত আছে সব জায়গায় পুলিশ থাকবে। প্রথম দিন দর্শকের ভূমিকা পালনের পর শনিবার থেকে অ্যাকশনে নেমেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলা। লাঠিচার্জ করে দুর্বৃত্তদের দাপট থামিয়েছিলেন উর্দিধারীরা। আইন শৃঙ্খলার রাশ শক্ত করতে থমথমে বেলডাঙ্গায় রুট মার্চ। রবিবারও এসপির নেতৃত্বে টহলদারি প্রশাসনের। সড়কের সঙ্গে রেলপথও স্তব্ধ করে দিয়েছিল বিক্ষোভকারীরা। রবিবার রেল লাইন ধরেও চলে পুলিশের রুট মার্চ। রেল লাইনে রেল যাওয়ার আগে কিন্তু রেলের যারা পুলিশ রয়েছে তারা সেই সব রেল লাইনে নজরদারি চালাচ্ছে, আর কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আরপিএফ এর স্পেশাল বাহিনী মোতায়েন করা রয়েছে এই বেলডাঙ্গার ছাপাখানা এলাকার যে রেলগেট রয়েছে সেখানেই। সোশ্যাল সাইটেও সতর্ক নজর রেখেছে পুলিশ। উস্কানিমূলক পোস্টে বেশ কয়েকজনকে চিহ্নিত করে শুরু হয়েছে ধরপাকড় অভিযান। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। বঙ্গ রাজনীতিতে কৃতিত্বের কারাকারির সঙ্গে পাল্টা দিয়ে চলে দোষারোপের রাজনীতি, যার নিউক্লিয়াস এখন এই বেলডাঙ্গা। হিংসার নেপথ্য কারণ নিয়ে চর্চা আর দায় ঠেলাঠেলির অন্ত নেই। রাজ্যপালকে চিঠি, এনআইএ তদন্তের দাবি তুলে চাপের ফাঁসটা ক্রমশ শক্ত করে ফেলছেন শুভেন্দু অধিকারী। বিজেপি আর হুমায়ুনকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ জোরালো করছে তৃণমূল কংগ্রেস। আর এরই মাঝে হুমায়ুন হুঙ্কার চলছে। উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিচার, কিন্তু বাস্তবে রাস্তায় নেমে গুন্ডামি। প্রতিবাদের নামে এই হিংসার নেপথ্যে কি? উস্কানি কার? কেন আবারও অশান্তির আগুনে জ্বলে উঠল নবাবগড়? ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে 24 ঘন্টার মধ্যেই শুধু জবাব নয়, চ্যালেঞ্জও ছুড়লেন হুমায়ুন কবির। আমি জেনে বুঝে কোনোদিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা
আটকিয়ে কোনোদিন রাজনীতি করিনি। অভিষেক, তুমি 22টা সিট নেবা তো তুমি আসো, দিয়ে রেজিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো, দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসো। বেলডাঙ্গার অশান্তির তীব্রতা কমলেও রাজনীতির উত্তাপ চড়ছেই। জাতীয় তদন্তকারী সংস্থাকে বেলডাঙ্গায় হিংসার তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও লিখেছেন বিরোধী দলনেতার দাবি। বেলডাঙ্গার অশান্তি আকস্মিক নয়, পরিকল্পিত। অতীতে সিএএ বা ওয়াক অফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল তার পুনরাবৃত্তি হচ্ছে। রাজনৈতিক স্বার্থেই পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করেনি। একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে। আর যারা এই গণ্ডগোলটা করলো বেলডাঙ্গায়, প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হবে। অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার। শুভেন্দু নিজে মুখে বলছে যেখানে আমরা পারবো না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে। আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা বেলডাঙ্গায় অশান্তির আগুন ছড়ালো। শুভেন্দু এবং হুমায়ুন মুদ্রার এপিট আর ওপিট। এই যে অশান্তি হয়েছে, এই যে আগুন লেগেছে, পুরোটাই বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা ঘটিয়েছে। এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন, চাইলে এফবিআই থেকে এনে তদন্ত করুক, তাতে সত্যিটা বদলাবে। হুমায়ুন কবির সে যখন বলে 30%-এর গলা কেটে ভাসিয়ে দেবো, তখন ও বিজেপির এজেন্ট না, তখন তৃণমূলের একদম পেটের ছেলে। আর যখনই ওই লোকটাই মমতার বিরুদ্ধে চলে যায় তখন হয়ে যায় বিজেপির এজেন্ট। এই ধরনের ন্যাকামি না বন্ধ করা উচিত। সিএএ হোক বা ওয়াক অফ সংশোধনী আইন, প্রতিবাদের নামে বারবার হিংসার সাক্ষী থেকেছে নবাবের জেলা। ভোটের আগে চর্চায় বেলডাঙ্গার হিংসা, দায় নিয়ে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, এলাকায় বড় কোনো ঘটনা ঘটলে সবার আগে যাদের উপস্থিতি কাম্য তারা হলেন এলাকার বিধায়ক, এলাকার সাংসদ। কিন্তু বেলডাঙ্গার মানুষের আশা পূরণ হতে অনেকটা সময় লেগে গেল। পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বিক্ষোভের নামে লাগাম ছাড়া তাণ্ডব, সবকিছু মিটে যাওয়ার পর রবিবার এলাকায় পৌঁছলেন ইউসুফ পাঠান। যদিও বহরমপুরের সাংসদ দাবি করছেন তিনি ছিলেন, সংবাদ মাধ্যম নাকি তাকে দেখতে পায়। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। 24-এর লোকসভা ভোটে সবাইকে চমক দিয়ে বহরমপুর থেকে প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। মানুষের ভোটে সংসদেও পৌঁছে যান জোড়া বিশ্বকাপ জয়ী। मैं पठान यूसुफ खान, जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं। প্রশ্নটা তখন থেকেই ছিল, 22 গজের দাপুটে ব্যাটার রাজনীতির ময়দানে 4-6 মারতে পারবেন তো? বছর 2 কাটার পর প্রশ্নটা আরো জোরালো হয়েছে সৌজন্যে বেলডাঙ্গার ঘটনা। উনি আজ পর্যন্ত একটা কথা পার্লামেন্টে বলে না, আবার আমাদেরকে এখানে এসে একটু সান্ত্বনা দেয়, তাও দেয় না, তার তো পাত্তাই তো নাই। আর আপন ইনকাম নিয়ে ব্যস্ত, আর ওকে না দেখা করবে এখন। ও ভোট লুটলে চলে গেছে, আর কোনোদিন দেখতে পাইনি। বিক্ষোভ থেকে বারবার প্রশ্ন উঠেছে, দেশের অন্য প্রান্তে গিয়ে মার খেতে হচ্ছে জেলার পরিযায়ী শ্রমিকদের, কিন্তু সাংসদের মুখে কোনো রানেই কেন? এলাকাতেও দেখা যায় না। শনিবার বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ইউসুফ। রবিবার গেলেন ঝাড়খণ্ডের মৃত বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের বাড়িতে, পরিবারের সঙ্গে কথা বললেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নে একই বললেন প্রাক্তন ক্রিকেটার। ने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बैरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है, तो वो ना हो। সংবাদ মাধ্যম উপস্থিত ছিল বলেই তিনিও হয়তো জানতে পেরেছেন তার এলাকায় কি হয়েছে। এই তুমুল বিক্ষোভের মাঝে সাংবাদিকরা মার খেয়েছেন। সেই সাংবাদিকরাই নাকি ইউসুফের পরে এলাকায় পৌঁছেছেন। ইউসুফ আগে থেকে ছিলেন। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये मेरा कसूर नहीं है।
সাংসদ বলছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি সরব, কিন্তু তার বলার যেটা মূল জায়গা সেই সংসদে যে একটাও প্রশ্ন দেখা যাচ্ছে না। সংসদে ইউসুফের সব কাজের তথ্য লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তথ্য বলছে এখনো পর্যন্ত সংসদে 66 দিনের মধ্যে 44 দিন উপস্থিত ছিলেন ইউসুফ। 3টি বিতর্কে অংশ নিয়েছেন। 6ই আগস্ট 2024 বহরমপুর সংসদীয় এলাকায় 3টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির দাবি। 7ই আগস্ট 2024 বাংলার পাট শিল্প চাষের অবস্থা নিয়ে বক্তব্য এবং 21শে মার্চ 2025 স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ। এখনো পর্যন্ত সব মিলিয়ে 57টি প্রশ্ন করেছেন ইউসুফ পাঠান, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের স্বার্থ নিয়ে কোনো প্রশ্ন করেননি। মুর্শিদাবাদের মানুষ বারবার খাতির করবে না, বারবার ঘুঘুতে ধান খাবে না। সে ভারতীয় হিসেবে খেলেছে দেশের জন্য, কিন্তু দিদি তাকে নিয়ে এসে মুসলমান সাজিয়ে দিল, ইমামের ছেলে সাজিয়ে দিল। ইউসুফ পাঠান যে বিধানসভায় যাবে গো ব্যাক স্লোগান দিতে বলবো। ইউসুফ মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকের মতো চলে যাও। মানুষ ভুল করেছে, তার ভুলের সংশোধন 2029-এ করে নেবে মুর্শিদাবাদের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ। অন্য পেশা থেকে রাজনীতিতে এসে সফল হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়, কিন্তু ইউসুফ পাঠান কি আদৌ সফল রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বদলা নয় বদল চায়। 2011 সালে রাজ্যে বদলের আগে স্লোগান বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর ভোটের আগে এখন রোজ রোজ সেই বদলের কথাই বলছে বিজেপি। আজ সিঙ্গুরে দাঁড়িয়ে সেই বদলের ডাকই দিলেন নরেন্দ্র মোদী। বললেন বাংলায় আসল পরিবর্তন চাই। 26শে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর। 15 বছরের মহাজঙ্গল রাজের পরিবর্তন চাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। 2011 সাল রাজ্যে পালা বদলের দুটো মাইলস্টোন, সিঙ্গুর আর নন্দীগ্রাম। আজ পরিবর্তনের ভিত্তিভূমি সেই সিঙ্গুরে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন মোদী। ওদিকে কৃষ্ণনগর থেকে জবাব দিলেন তৃণমূলের নাম্বার 2। বললেন কি শুনুন। बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। আপনি 2014 এসে ব্রিগেডের সভায় বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে, পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। साथियों, बंगाल की जनता ठान चुकी है, यहाँ के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं। বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। আর যতই করো হামলা, যতই করো হামলা, बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना
ये बहुत जरूरी है। এদিকে অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে ফের আক্রমণ নরেন্দ্র মোদীর। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসে, অথচ বারবার বলা সত্ত্বেও সীমান্তে কাঁটাতার বসাতে জমি দেয় না। তৃণমূল সরকার দেশের সুরক্ষার সঙ্গে খেলা করছে, কারণ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। সিঙ্গুরের সভা থেকে এভাবেই আক্রমণ করেন নরেন্দ্র মোদী। यहाँ के नौजवानों को खास तौर पर बहुत सावधान रहना है। टीएमसी यहाँ घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है। घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है। आप याद रखिए, टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। घुसपैठियों को बचाने के लिए टीएमसी किसी भी हद तक जा सकती है। बीते 11 वर्षों से केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। मुख्यमंत्री उनकी जो तुष्टीकरण की राजनीति, वोट बैंक की राजनीति, उसके लिए सब करता है। मुसलमान वोट बैंक को बरकरार रखने के लिए, एकजुट रखने के लिए इस तरीके से हरकत बंगाल में करने के लिए पुलिस ने उसको मदद कर रहा है, मुख्यमंत्री पैट्रोनाइज कर रहा है। जो बेलडांगा में पिछले 2 दिन जो हादसा हुआ है, सीधा ऑनरेबल चीफ मिनिस्टर, पुलिस मिनिस्टर ने बताया, जो फ्राइडे प्यार का दिन है, उस दिन ये लोग थोड़ा जो है उस दिन थोड़ा आवाज उठाता है, विरोध करता है, ये ठीक नहीं। পুজো দেওয়ানে আমার স্ট্রিটে তুলকালাম বাঁধে শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা, কিন্তু পুলিশ সেখানে লাঠিচার্জ করে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কয়েকজনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি, কয়েকজন জখমও হয়েছেন বলে খবর। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে নিয়েছে পুলিশ, কিন্তু পুলিশি যে ব্যারিকেড তা কিন্তু এখনো মোতায়েন রয়েছে। পুলিশ পিকেট বসানো রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, এবং যে চিত্ত যে পুণ্যার্থী অর্থাৎ যারা পুজো দিতে এসেছিলেন তারা কিন্তু এখনো অন্তত দূর থেকে তারা দাবি করছেন যে একটু মায়ের দর্শন করতে দেওয়া হোক, কিন্তু মন্দিরের যে নির্দেশ, মন্দিরের পুরোহিত যিনি নির্দেশ দিয়েছেন পুলিশকে, অর্থাৎ এতটাই পরিমাণে ভিড় হয়ে গেছিল যে পুলিশ সেই ভিড় করাতে গিয়ে কিন্তু বচসা সৃষ্টি হয় এবং লাঠিচার্জ করা হয়, এবং উত্তপ্ত যে জনতা তারাও কিন্তু বৃষ্টি করে, এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। একজন পুলিশ কর্মীর হাতে চোট লেগেছেন, 2 জন দর্শনার্থী তারাও চোট পেয়েছেন। এছাড়া 2 জন দর্শনার্থী ছিল তাদেরকে পুলিশ কিন্তু আটক করে এই মুহূর্তে থানায় নিয়ে গেছে। পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ধন্যবাদ। এবার আমরা একটু বিডিও অফিসের ছবি দেখাবো, যে বিডিও অফিসে তাণ্ডব চলেছে চাকুলিয়ায়। সেই বিডিও অফিসে 2 দিন শুনানি বন্ধ ছিল, এরপর শুরু হয়েছে বিডিও অফিসে এসআইআর এর শুনানি। তাণ্ডবে বন্ধ ছিল, চাকুলিয়ায় বাড়তি পুলিশ আনা হয়েছে তার জন্য। আর অনেকেই চাইছেন যে তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়, কিন্তু কমিশনের কাছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, 2 দিন তো কাজ বন্ধ ছিল, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর এর যে প্রক্রিয়া সেটা কিভাবে সম্পন্ন করা যায়। ফের চাকুলিয়ার বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। ভিড় জমিয়েছেন শুনানিতে আসা ভোটাররা। বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগের রণক্ষেত্র হয়ে ওঠে চাকুলিয়া।
আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিডিও অফিসে, চালানো হয় যথেচ্ছ ভাঙচুর। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় চাকুলিয়ার বিডিও অফিস। বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে, তার ফলে সয় সম্পত্তি নষ্ট হয় প্রচুর এসআইআর এর নথি। ঘটনার জেরে বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ থাকে, প্রচুর মানুষ এসে ঘুরে যায়। বাড়তি পুলিশ এনে শুনানি চলছে বিডিও অফিসে। অনেকেই চান তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়। এখানে আজকে তো ভালো মন্দের সব কিছু হচ্ছে, এখানে আমাদের হায়ারিং আছে যে আমরা না আজকে না শান্তিভাবে সব লস তো পাবলিকেরই হয়েছে অবশ্যই। এইভাবে এসআইআরটা কমপ্লিট করুক, যার যা নোটিশ আসছে বা আসবে পরবর্তীকালে। সূত্রের খবর, বুধবার থেকে শুরু হওয়া নতুন করে শুনানির জন্য ৬৯,০০০ ভোটারকে নোটিশ পাঠানো হয়, কিন্তু বৃহস্পতিবারই বন্ধ করে দিতে হয় শুনানি। ফলে অধিকাংশ শুনানি এখনো বাকি। এই যে দুদিন বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ ছিল, সেই যে গ্যাপটা, সেই যে পূরণটা কিভাবে করবে বিডিও অফিস এবং নির্বাচন কমিশন, তা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে লাগাতার বৈঠক চলছে। চাকুলিয়ার ঘটনা অনভিপ্রেত, কিন্তু চাকুলিয়ার ঘটনার পেছনে যে কারণ সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামি করেনি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটছে। যেভাবে প্রতিদিন ঘটনা ঘটছে, যেভাবে বিডিও অফিস, যেভাবে শুনানি কেন্দ্র, যেভাবে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে, তাতে আমার মনেও সংশয় জাগছে আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা। তাণ্ডবের জেরে দুদিন এসআইআর এর কাজ বন্ধ ছিল। এখন নির্বাচন কমিশন ও চাকুলিয়া বিডিও অফিসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় সেটাই। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এরই মধ্যে তৃণমূলের আরেক সাংসদকে এসআইআর নোটিশ। দেব সামিরুলের পর এবার নোটিশ বাপি হালদারকে। সাংসদের সঙ্গে বাবার নামের অমিল থাকায় সাংসদকে তলব। 28 জানুয়ারি বিডিও অফিসে হাজিরার নোটিশ মথুরাপুরের সাংসদ। নোটিশ আসায় কমিশনকে তোপ বাপি হালদারের। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকে সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এদিকে এসআইআর শুনানি নোটিশ পেলেন মুর্শিদাবাদে আরও এক শাসক বিধায়ক। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও শুনানিতে ডাকা হয়েছে। 24 জানুয়ারি শামসেরগঞ্জ বিডিও অফিসে হাজিরার জন্য তলব করা হয়েছে। নোটিশ পেয়েই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি, তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়েই ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামসেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট, 56 শামসেরগঞ্জ বিধানসভা, ধুলিয়ানে। নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। এসআইআর এ একটা ভোটারের নামও যদি বাদ যায়, কোনো সংখ্যালঘু বা তপশিলীর নাম বাদ গেলে কমিশনকে ধরবো না, বিজেপি নেতাকর্মীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। বর্ধমানের তৃণমূলের ব্লক সম্মেলন থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন জেলা সাধারণ সম্পাদক দেবু টুডু।
একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি রাজদূত যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিছিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। যেটা বলছে সেটা যেন করে দেখায়। তবে আমি বরাবর বলে আসছি, আমরা বরাবর বলে আসছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তৃণমূলের আজও পর্যন্ত কেউ বলেনি যে একটিও অবৈধ, মৃত, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী, ফালতু ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না।